কলকাতা সিটি কর্পোরেশন অনলাইন ক্লাসরুমে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস নম্বর যাবে চার নম্বর। আজকে আমি আলোচনা করব, গতদিন তৃতীয় ক্লাসে তোমাদেরকে সমানতা সম্পর্কে আলোচনা করছিলাম। সেই সমানতাটা আমরা গাঠনিক সমানতা সম্পূর্ণ আলোচনা করছি। আজকে করব আমরা স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা গতদিনে দেখালাম আমরা জ্যামিতিক। স্টেরিও সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। জ্যামিতিক সমানতাকে সাধারণত অন্য আরেকটা নাম দিয়ে সিস এবং ট্রান্স দিয়ে চিহ্নিত করা হয়। আর সিস ট্রান্স বলতে আসলে আমরা জ্যামিতিক সমানতা যেটা মূলত কাদেরকে বলা হয়, এদের হচ্ছে মূলত ঘূর্ণনের কারণে, যেটা হচ্ছে সাধারণত আমরা জানি অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আর অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। ওই ডাবল বন্ডের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই ডাবল বন্ডের প্রথম যৌগটা হচ্ছে, অর্থাৎ অ্যালকিনের প্রথম যৌগটা হচ্ছে ইথিন বা ইথিলিন। এখানে সাধারণত থাকে দুইটা হাইড্রোজেন, এ পাশে দুইটা হাইড্রোজেন, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। এখান থেকে যদি যে কোনো একটা হাইড্রোজেন, অর্থাৎ ডান পাশ থেকে একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হলো, বাম পাশেরটা আবার একটা হাইড্রোজেন একটা CH3 দ্বারা প্রতিস্থাপিত হলো। এই ডাবল বন্ডের এখানে একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। এই সিগমা এবং পাই বন্ধনের কারণে, তার ডাবল বন্ডের কারণে এখানে সাধারণত মুক্তভাবে সেটা ঘূর্ণনটা সম্ভব হয় না বলে সাধারণত তাদের মধ্যে একটা অবস্থানের পরিপ্রেক্ষিতে দুই ধরনের একটি সমাণু সংগঠিত হয়। অর্থাৎ ঘূর্ণনের, এক কথায় ঘূর্ণনের কারণে মুক্তভাবে ঘূর্ণ করতে পারে না দেখে। এখন এটাকে সেই ঘূর্ণনের জন্য আমরা মূলত এটা হয় থাকতে পারে এভাবে HCH3, এক্ষেত্রে এটা যেতে পারে HCH3, অথবা এটাকে আমরা এভাবেও হতে পারে, অর্থাৎ ঘূর্ণনের জন্য এটা এভাবে হতে পারে। দেখো, একটা হচ্ছে এরকম ডাবল বন্ড, আরটা হচ্ছে দেখো এটা। তাহলে একটা দেখো চেয়ার বলতে এটা হচ্ছে দুইটা হচ্ছে মূল বিপরীতমুখী, আর দুইটা প্রতিস্থাপিত এই মূলকগুলো যদি সাধারণত বিপরীতমুখী হয় তখন সেটাকে বলবো আমরা ট্রান্স। আর যদি দুটি প্রতিস্থাপক একইমুখী হয় তখন সেটাকে বলবো আমরা সিস। এটা দেখো আমাদের কার্বন সংখ্যা কত, 1 2 3 4। তাহলে টোটাল আমাদের কার্বন সংখ্যা দাঁড়ালো কত, 4 হলে বিউট, আর ডাবল বন্ড হচ্ছে ইন, সেই ইনটা কোন জায়গায় আছে, 2 নং কার্বনে। তাহলে এটাকে আমরা বলতে পারি বিউটিন 2। এটাকে আমরা বলতে পারি বিউটিন 2। এখন যেহেতু আমাদের যে প্রতিস্থাপিত মূলক দুইটা আছে সেগুলো হচ্ছে একইমুখী, তখন এটার নাম দিব আমরা সিস বিউটিন 2। আর এটাকে আমরা কি নাম দিব, যেহেতু এই দুইটি প্রতিস্থাপক বিপরীতমুখী তাই এদের নাম দিব ট্রান্স বিউটিন 2। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের সাধারণত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে। আবার এগুলো সাধারণত চাকরিকের ক্ষেত্রে আমরা বলছিলাম সাধারণত, দেখো চাকরিক, এটাকে আমরা বলছিলাম সাইক্লোপ্রোপেন। এখন এই সাইক্লোপ্রোপেনের প্রত্যেকটা কোনায় কোনায় কি আছে, হাইড্রোজেন আছে, দুইটা করে হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেনগুলো যদি প্রতিস্থাপিত হয় তাহলে এই হাইড্রোজেনগুলোর উপরও ভিত্তি করে যদি একইমুখী হয় তখন এটাকে বলবো আমরা সিস। 1 2 3 1 2 3। তাহলে 1 2 সিস 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এটার নাম কি হবে, সিস 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ঠিক এটাকে যদি আমরা উল্টাই দিই আবার, অর্থাৎ অবস্থানটা যদি তোমার বিপরীতমুখী হয় তখন এটাকে বলবো আমরা ট্রান্স 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে এ হচ্ছে সাধারণত জ্যামিতিক সমাণু। অনেক সময় বলা হয় যে বিউটিন 2 দ্বারা কি কি সমাণু হতে পারে এবং এদের দ্বারা এরা কি ধরনের সমানতা প্রদর্শন করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বিউটিন 2 দিয়ে আমরা কি কি সমানতা পেতে পারি, দুইটা সমাণু পেতে পারি, একটা হচ্ছে সিস বিউটিন 2 আর একটা হচ্ছে ট্রান্স বিউটিন 2। এরা হচ্ছে
জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। অপরপক্ষে দেখো আলোক সমানতা। আলোক সমানতা হওয়ার জন্য এটা হচ্ছে মূলত হচ্ছে একই সমতলীয় অক্ষের উপর সাধারণত যে ঘূর্ণনের ফলে এটা সাধারণত দুইটি সমানও দেখা যায়। সো আলোক প্রথমে সমানতা হতে হলে আমাদের কয়েকটি শর্ত পালন করতে হবে। প্রথমে 1 নাম্বার হচ্ছে অপ্রতিসম কার্বন হতে হবে। কি হতে হবে? অপ্রতিসম কার্বন। সে অপ্রতিসম কার্বনকে আমরা বলবো কাইরাল কার্বন। অপ্রতিসম কার্বনকে আমরা কি বলবো? কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বনটা কি? মূলত কাইরাল কার্বন তাদেরকে বলা হয়, সাধারণত কার্বনের যোজনী হচ্ছে কত? 4। কার্বনের যোজনী কত? 4। এখন এই 4টি চতুর্যোজী কার্বনের সাথে 4টি ভিন্ন রকমের মূলক যুক্ত থাকে, তাহলে তাদেরকে বলবো আমরা কাইরাল কার্বন। 4টি ভিন্ন মূলক বলতে দেখো COOH, এটাকে আমরা বলছি ওইক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এরপর হচ্ছে OH, OH হচ্ছে আমরা অ্যালকোহল। এরপর হচ্ছে CH3, এটা হচ্ছে মিথাইল। এরপর হচ্ছে H। কি বললাম? তাহলে 4টি ভিন্ন রকম মূলক যুক্ত আছে, একটা হচ্ছে কার্বক্সিলিক, একটা হচ্ছে OH, একটা হচ্ছে CH3, একটা হচ্ছে H। তাহলে এই কার্বনটাকে আমরা কি বলবো? অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। তাহলে চতুর্যোজী কার্বনের সাথে যদি 4টি ভিন্ন রকমের মূলক যুক্ত থাকে এবং কেন্দ্রীয় কার্বন পরমাণুকে আমরা কি বলতে পারি? কাইরাল কার্বন বলতে পারি। 2 নম্বর শর্ত হচ্ছে এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে। আমরা যদি এখানে একটি দর্পণ রাখলাম, তাহলে কি হবে? এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে। অর্থাৎ এটাকে যদি আমরা মাথা ধরি আর নিচেরটা ধরি আমরা লেজ, মাথা এবং লেজ। মাথা এবং লেজটা কি থাকবে? একই থাকবে, কিন্তু শুধুমাত্র আমরা সাধারণত আয়না দাঁড়ালে আমাদের মাথাটা ঠিক থাকে, পাটাও ঠিক থাকে। ডান হাতকে মনে হয় বাম হাত, আর বাম হাত হচ্ছে ডান হাত। তাহলে আমাদের ডান এবং বামটা কি হবে? শুধুমাত্র পরিবর্তিত হবে। তাহলে এটা হচ্ছে একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে, এবং এই দর্পণ প্রতিবিম্ব কিন্তু একে অপরের উপর সমাপতিত হবে না। এরা একে অপরের উপর এক কথায় অসমাপিত। তাহলে অসমাপিত বলতে দেখো এটার সাথে যে আমরা মিলাই দেখি, তাহলে OH এর সাথে H হয়, H এর সাথে OH মিলে, তাহলে এরা একে অপরের উপর সমাপতিত হবে না, এবং তাদের একটা নির্দিষ্ট ঘূর্ণন থাকবে। সেই ঘূর্ণনটা দেখো আমি লেখার সময় ঠিকভাবে ওভাবে দেখে লিখছি। এটার নামটা কি হবে? দেখো এটা হচ্ছে 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন। তাহলে 1 নং সাথে সাধারণত কি আছে? COOH। আমরা আগে বলছিলাম যদি যে সমস্ত কার্যকরী মূলকের সাথে কার্বন যুক্ত থাকে এবং তার যোজনী যদি 1 হয়, তাকে অবশ্যই আমরা কি করব? 1 নং কার্বন ধরবো। তাহলে এটাকে আমরা 1 নং কার্বন ধরলাম, তাহলে ওইক অ্যাসিড 3 কার্বনের জন্য সেটাকে বলবো আমরা প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড। তবে 2 নং কার্বনের সাথে কি আছে? অল আছে। এখন একটা আছে অ্যালকোহল, একটা হচ্ছে ওইক অ্যাসিড। এখন সাধারণত দুইটা মূলক যদি একত্রে থাকে এবং যে মূলকের সাথে কার্বন যুক্ত থাকবে সেটাকে অবশ্যই কি করতে হবে? 1 নং কার্বন যুক্ত হবে, এবং ওই কার্বনের নাম অনুসারে কি করতে হবে? অবশ্যই নামকরণ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, এবং এর বাণিজ্যিক নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বাণিজ্যিক নাম হচ্ছে কি? ল্যাকটিক অ্যাসিড। তাহলে ঠিক এটাও অনুরূপভাবে এটার নাম কি হবে? ল্যাকটিক অ্যাসিড। এটার নামও ল্যাকটিক অ্যাসিড। তবে এখানে দেখো তাদের ঘূর্ণনের মধ্যে পার্থক্য আছে। তাহলে নিশ্চয়ই যেহেতু ঘূর্ণনের পার্থক্য আছে, তাহলে অবশ্যই এটার নামটাও কি হবে? ভিন্ন হবে। এটা দেখো COOH, এখানে তার আণবিক ভর হচ্ছে কত? কার্বন হচ্ছে 12 আর 2টা অক্সিজেন হচ্ছে 16, তাহলে 32, 32-এর 12 হচ্ছে 44, 45। এটা হচ্ছে 17, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 1। সাধারণত ঘূর্ণনের ক্ষেত্রে আমরা মাথা এবং লেজ যেটা ঠিক করব, সেক্ষেত্রে অবশ্যই যার আণবিক ভর, যে মূলকের আণবিক ভর সবচেয়ে বেশি, সেটা কি থাকবে? সেটা মাথার উপর থাকবে। অর্থাৎ সে কম থেকে সেটা কি বেশি থেকে কমের দিকে ঘুরবে। তাহলে দেখো COOH থেকে কোথায় যাবে? 17-এ, 17 থেকে 15, 15 থেকে 1, 1 থেকে আবার COOH। তাহলে এটার ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে? দেখো ডান দিকে। তাহলে সেটাকে বলবো আমরা ডি, ডান ঘূর্ণি, ডানাবর্ত। এটাকে বলবো ডানাবর্ত, ডান ঘূর্ণি, অথবা এটাকে আমরা কি করতে পারি? পজিটিভ, প্লাস দিয়ে চিহ্নিত করতে পারি। অপরপক্ষে এটা দেখো, তাহলে এটার ঘূর্ণনটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। এটা যাবে কোন দিকে? বাম দিকে। তাহলে এটাকে আমরা বলবো এল। এটাকে এল। এল আসছে আসলে ল্যাবো থেকে, ডি আসছে ড্যাক্সট্রো থেকে।
এল আসছে ল্যাবো আর ডি আসছে ডেক্সট্রো। এটাকে আমরা এলও বলতে পারি অথবা বামা বলতে পারি অথবা মাইনাস দিয়েও এটাকে চিহ্নিত করতে পারি। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে দুইটা গেল আমার কি আলোক সমান। তাহলে একে অপরের উপর সমাপতিত হবে না, কিন্তু তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। ঠিক অনুরূপভাবে আলোক সমানুতা যাদের আছে তারা সাধারণত এদেরকে বলা হয় এনানসিওমার। তাদেরকে বলা হয় ডি এবং এল। অর্থাৎ সাধারণত যে আলোক সক্রিয় সমাণু সাধারণত কয়টি হয়? দুইটি হয়। এরা একে অপরের উপর সমাপতিত হবে না, কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে। এরূপ দুটি সমাণুকে বলা হয় একে অপরের এনানসিওমার। আর প্রক্রিয়াটা হচ্ছে এনানসিওমারিজম। এটা হচ্ছে তাদের ধর্ম। এটা হচ্ছে এরা সাধারণত রেসিমিক মিশ্রণ। আমরা বলছি সাধারণত আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে কি থাকবে? ঘূর্ণন থাকবে, একটা ডান ঘূর্ণি একটা বাম ঘূর্ণি। এখন দেখো, যদি আমরা মনে করো ডি ল্যাকটিক অ্যাসিড দুটি আলোক সক্রিয় সমাণুকে যদি আমরা মিশ্রিত করি, তাহলে এরা এক বিপরীত দিক থেকে ঘোরাবে। ডি যে ল্যাকটিক অ্যাসিড আছে সে সাধারণত ঘোরাবে কোন দিক দিয়ে? ডান দিক দিকে, এবং এল ঘোরাবে সেটা কোন দিক দিয়ে? বাম দিক দিকে। তাহলে দুইটারই কি হবে? তোমার ঘূর্ণন প্রক্রিয়াটা বিনষ্ট হয়ে যাবে। এক কথায় রেসিমিক মিশ্রণের মধ্যে কোনো ধরনের ঘূর্ণন ক্রিয়া থাকবে না। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আমরা নেক্সট আরেকটাতে আসবো পরবর্তী ক্লাসে। আমাদের আজকে সমানতা একটু পর্যন্ত আমরা শেষ করলাম। তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।